লিনিয়াস, তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। কত সালে জানো? 1735। ক্যারোলাস লিনিয়াস 1735 সালে যখন তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পরে তিনি বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণীর রিসার্চ করেন এবং তিনি প্রথম প্রাণীর শ্রেণীবিন্যাস করেন ক্যারোলাস লিনিয়াস। এই জন্য তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার প্রবর্তক বলা হয়। ঠিক আছে, তো তিনি খুবই বেসিক শ্রেণীবিন্যাস করেন। তিনি হচ্ছে এই ক্যারোলাস লিনিয়াস পুরো জীব জগৎটাকে দুইটা ভাগে ভাগ করেন। পুরো জীব জগৎ, এই যে পুরো জীব জগৎ আছে এটাকে দুইটা ভাগে ভাগ করেন। একটাকে নাম দেন তিনি উদ্ভিদ জগৎ, আরেকটাকে নাম দেন তিনি প্রাণী জগৎ। খুবই একদম সিম্পল একটা ক্লাসিফিকেশন করেছে। তো এই যে তার এই ক্লাসিফিকেশনটা জীবজগৎকে দুই ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। এটা 20 সেঞ্চুরি পর্যন্ত চলে, 20 সেঞ্চুরি পর্যন্ত এটা চলে। তারপরে আরেকজন বিজ্ঞানী আসেন, বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। তাহলে এরপরে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার, হুইটেকার। তিনি হচ্ছে 1969 সালে এই যে সমস্ত জীব জগৎকে তিনি হচ্ছে 5টা কিংডম বা 5টা কিংডমের আন্ডারে আনার একটা প্রস্তাবনা দেন। তাহলে তিনি সমস্ত জীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করেন? 5টা রাজ্যে, বা 5 কিংডম থিওরি বা 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। ঠিক আছে, 5 রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। সমস্ত জীব জগৎকে তিনি 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। ওই রাজ্যগুলো কি কি আমরা একটু উপরে লিখবো। এটুকু তুলে নাও, একটু তুলে নাও কষ্ট করে। আচ্ছা, তুলে নিছো? ওকে, দেখো একটু উপরে লিখি তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে জীবের শ্রেণীবিন্যাসে এই যে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কত সালে? 1969 সালে। 1969 সালে সমস্ত জীব জগৎকে 5 রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। 5 রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। তাহলে প্রথম যে রাজ্য অর্থাৎ কিংডম 1 সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মনেরা। কিংডম 1 হচ্ছে মনেরা। কিংডম 2 বা K2 কি? K2 হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, কিংডম 3 বা K3 হচ্ছে ফানজাই। কিংডম 4 প্লান্টি বা উদ্ভিদ জগৎ আর কি। আর 5 এ আছে হচ্ছে প্রাণী বা অ্যানিমেলিয়া। ঠিক আছে, এখানে আরেকটা টুইস্ট আছে। এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো যে এই যে আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রস্তাব দেন। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সর্বপ্রথম প্রস্তাব দেন কে? এই যে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। ওকে, তো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম 1969 সালে 5 রাজ্যে বিভক্ত করেন। এরপরে আরেকজন বিজ্ঞানী আসে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করে। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস। ঠিক আছে, বিজ্ঞানী মার্গুলিস এই 5 রাজ্য থিওরিকে আরেকটু মডিফাই করে। কত সালে? 1974 সালে। মডিফাই করে এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের আওতায় আনে। 5টা রাজ্যকে কয়টা সুপার কিংডমের আওতায় আনে? 2টা সুপার কিংডমের আওতায় আনে। আচ্ছা, তাহলে এই যে মনেরা, এই রাজ্যটা আসে সুপার কিংডম 1, SUPK1 সুপার কিংডম 1। সেটা হচ্ছে প্রোক্যারিওটা। আর এই যে বাদবাকি 4টা রাজ্য আছে, এই 4টা রাজ্য আন্ডারে পড়ে হচ্ছে সুপার কিংডম 2, K2। সেটা হচ্ছে ইউক্যারিওটার আন্ডারে, ইউক্যারিওটা। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসে এটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি সলভ করে দিলাম। যে হচ্ছে দেখো আমি একবার রিক্যাপ করব। এটা হচ্ছে মার্গুলিস দিয়েছিল 1974 সালে। তো দেখো আগেরটা যারা খাতায় তুলেছো তাদের ক্ষেত্রে আমি বলি সংক্ষেপে। জীবের শ্রেণীবিন্যাস সর্বপ্রথম প্রবর্তন করেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1735 সালের দিকে। তিনি জীবজগৎকে খুব বেসিক ভাগে ভাগ করেন
দুইটা ভাগে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এটা 20 সেঞ্চুরি বা 20 শতাব্দী পর্যন্ত এইভাবে চলতে থাকে। কিন্তু তারপরে একজন বিজ্ঞানী আসেন, বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 সালে তিনি এই সমস্ত জীবজগৎকে 5টা রাজ্য বা 5টা কিংডমের আওতায় আনেন। কিংডম গুলো কি? কিংডম 1 হচ্ছে মনেরা, কিংডম 2 হচ্ছে প্রোটিস্টা, কিংডম 3 হচ্ছে ফানজাই, কিংডম 4 হচ্ছে প্লান্টি, কিংডম 5 হচ্ছে অ্যানিমেলিয়া। এই 5টা কিংডমের আওতায় আনে। কিন্তু তাও হচ্ছে না, এটাকে মডিফাই করার জন্য আরেকজন বিজ্ঞানী আসে, বিজ্ঞানী মার্ভিলিয়াস 1974 সালে। তিনি এই যে 5টা রাজ্য আছে, 5টা রাজ্যকে সুপার কিংডমের আওতাভুক্ত করেন, 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করেন। তো সুপার কিংডম 1 এর মধ্যে পড়ে শুধুমাত্র একটা রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে মনেরা। এটা হচ্ছে প্রোক্যারিওটা সুপার কিংডমের মধ্যে পড়ে। আর সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে পড়ে হচ্ছে বাকি 4টি রাজ্য, অর্থাৎ প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এখন এই যে সুপার কিংডমের আওতাভুক্ত রাজ্যগুলো হলো প্রোক্যারিওট এবং ইউক্যারিওট। এই দুইটা সুপার কিংডমের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো রাজ্যগুলোর মধ্যে দেখা যায়। এই যে দুইটা সুপার কিংডমের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স সেটা একটু মনে রাখি। প্রোক্যারিওটের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এর নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত নয়। অন্যদিকে ইউক্যারিওটের বিপরীত, এটাতে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, সুগঠিত, ঠিক আছে, নিউক্লিয়াস সুগঠিত। এটা হচ্ছে ফার্স্ট কমন বৈশিষ্ট্য, যে প্রোক্যারিওটে নিউক্লিয়াস সুগঠিত নয় আর ইউক্যারিওটে নিউক্লিয়াস সুগঠিত। এখন দেখো প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পূর্বে, অনেক আগে, আদিকালে। প্রো কথা থেকে কিন্তু মনে রাখা যায় প্রোক্যারিওটার বৈশিষ্ট্য। প্রো মানে হচ্ছে পূর্বে, মানে অনেক আগে, তার মানে এরা আদিকোষী। ওকে, তার মানে এরা কি? এরা হচ্ছে আদিকোষী, আদিকোষী এবং এরা হচ্ছে সিঙ্গেল সেলড বা এককোষী। আদিকোষী প্লাস এককোষী। তখন মানে পৃথিবীতে কেউ আসেনি, এরাই প্রথমে আসছে, একা। আর এই যে এককোষী থেকে মনে রাখা যায়, মানে তুমি কি এখন একা আছো, তোমার কোষ হচ্ছে একটাই, তাহলে তোমার হচ্ছে ঝুঁকির সম্ভাবনা বেশি, যে কেউ আসে উড়াই দিতে পারে। তো তুমি কি করবা? তোমার হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে থাকার চেষ্টা করবা, মানে দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবা। তারা এরা হচ্ছে কলোনিবদ্ধ হয়ে থাকে, কলোনিবদ্ধভাবে অবস্থান করে। এটা হচ্ছে প্রোক্যারিওটার বৈশিষ্ট্য, বুঝছো? প্রোক্যারিওটার বৈশিষ্ট্য। এদের আরেকটা হচ্ছে যে এরা হচ্ছে খুবই ক্ষুদ্র আকৃতির। এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব, এখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ, আণুবীক্ষণিক জীব। এরা হচ্ছে কি জীব? এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব। এটা হচ্ছে প্রোক্যারিওটার বৈশিষ্ট্য। এখন আসো এই যে ইউক্যারিওটা থেকে আমরা হচ্ছে প্রোক্যারিওটার বিপরীত। দেখো প্রোক্যারিওটাতে বলছিলাম যে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, ইউক্যারিওটাতে নিউক্লিয়াস সুগঠিত। এটা আদিকোষী প্লাস এককোষী, তাহলে এটা কি হবে? প্রকৃতকোষী। বিপরীত, প্রকৃতকোষী প্লাস বহুকোষী। ওকে, তাহলে এটা হচ্ছে প্রকৃতকোষী প্লাস বহুকোষী। মাঝে মাঝে এটা এককোষীয় হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতকোষী প্লাস বহুকোষী গেল। দেন এরা হচ্ছে যে কলোনিবদ্ধভাবে অবস্থান করে। এরাও কলোনিবদ্ধভাবে অবস্থান করতে পারে, আবার একা থাকতে পারে, কারণ এরা হচ্ছে বহুকোষী। এরা হচ্ছে সিঙ্গেল সেল না, এদের বডিতে অনেক ধরনের কোষ থাকে। সো এরা হচ্ছে কিছুটা কম ঝুঁকিপূর্ণ, মানে যে কোষে ঠাস করে আর মারা দিতে পারবে না আর কি, তো মানে প্রোটেকশনে থাকে। সো এরা চাইলে একা থাকতে পারে বা দলবদ্ধ থাকতে পারে, এককভাবে বা কলোনি আকারে থাকতে পারে, এককভাবে বা কলোনি আকারে থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছু কমন বৈশিষ্ট্য, যেটা হচ্ছে পরবর্তীতে অ্যাড হবে। সো আশা করি এটুকু বুঝেছো। এরপরে আমরা হচ্ছে রাজ্যের বৈশিষ্ট্যগুলো এবং রাজ্যের উদাহরণগুলো খুবই সংক্ষেপে মানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা একটু তুলে নাও। লাল চোখের ওকে, তাহলে এখন আমরা আসবো হচ্ছে যে রাজ্যগুলোর বৈশিষ্ট্য। তো আমাদের প্রথম রাজ্য ছিল কে? রাজ্য মনেরা বা কিংডম 1, K1 মনেরা। এই মনেরা নাম থেকে আমরা হচ্ছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য মনে রাখবো, ঠিক আছে। দেখো খুবই সহজে।
তো দেখতে পাচ্ছ মনেরা, মনেরা আসছে মনো কথা থেকে, মনেরা আসছে মনো কথা থেকে। এই মনো মানে কি? মনেরা আসছে হচ্ছে মনো কথা থেকে। তাহলে মনেরা কোথা থেকে আসছে? মনেরা এসেছে মনো কথা থেকে, মনো। এই মনো মানে হচ্ছে এক। দেখো ভালো করে খেয়াল করো, এই মনো মানে হচ্ছে এক। তাহলে এই যে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রথমে আসে এরা হচ্ছে এককোষী, এরা হচ্ছে এককোষী, এরা হচ্ছে এককোষী। তাহলে এই যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা মনো মানে এক, এই এক থেকে আসে হচ্ছে এককোষী, এককোষী, এককোষী। কিন্তু এরা হচ্ছে ফিলামেন্ট গঠন করে, মানে একটা কোষের উপর আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষের উপর ফিলামেন্ট গঠন করে। তাহলে এরা হচ্ছে এককোষী প্লাস ফিলামেন্টাস, ফিলামেন্টাস, এককোষী প্লাস ফিলামেন্টাস। দেন আমি কি বলেছিলাম যে একটা কোষী হলে এরা একা একা থাকতে একটু ভয় করে, কারণ এদের প্রোটেকশন তখন কম হয় মনে রাখার জন্য আর কি। সো এরা কি করে, মানে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতে পছন্দ করে বা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তাহলে এরা কি হচ্ছে এককোষী প্লাস কলোনিবদ্ধভাবে থাকতে পছন্দ করে, কলোনিয়াল, কলোনিয়াল, ঠিক আছে, কলোনিয়াল। তো আমাদের হচ্ছে প্রথম বৈশিষ্ট্য আমরা পারলাম, ঠিক আছে। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্য আমরা মনে রাখবো হচ্ছে ক দিয়ে। এই কতে আসে কলোনিয়াল, কতে আসে কোষে ক্রোমাটিন বস্তু আছে, কোষে ক্রোমাটিন বস্তু থাকে, বস্তু থাকে। কোষে কি থাকে? কোষে হচ্ছে ক্রোমাটিন বস্তু থাকে, ঠিক আছে। কোষে যে কতে ক্রোমাটিন বস্তু থাকে। দেন কোষ বিভাজন কি প্রক্রিয়া হয়? কোষ বিভাজন হচ্ছে যে কতে কোষ দ্বিবিভাজন প্রক্রিয়া, দ্বিবিভাজন, কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায় বা পদ্ধতিতে। কোষ বিভাজন কোন প্রক্রিয়া হয়? দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। দেন এদের কোষে রাইবোজোম আছে, বাট অন্য কোনো ধরনের অঙ্গাণু নাই। অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র এদের কোষে কি আছে? রাইবোজোম আছে, রাইবোজোম আছে। আর এদের একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, কারণ এই হচ্ছে প্রোক্যারিওটা সুপার কিংডমের। তাহলে হচ্ছে রাইবোজোম আছে বাট কি নাই? অন্য কোনো অঙ্গাণু নাই। যেমন প্রেম, তুমি মনে রাখবে হচ্ছে প্রেম নাই, প্রেম নাই। এখন প্রেমতে কি? পিতে হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড। এমতে কি? এমতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এমতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এই যে ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই পর্যন্ত কি তুমি মনে রাখতে পারো কিনা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে মনেরার নাম থেকে আমরা এই বৈশিষ্ট্য মনে রাখবো। মনেরা আসছে মনো কথা থেকে, মনো কথা হচ্ছে এক। এই একটা মনে রাখবো, হচ্ছে এককোষী, এককোষী হলে ফিলামেন্ট আকারে থাকবে এবং এরা হচ্ছে দলবদ্ধভাবে থাকবে। তাহলে কলোনিয়াল। ক থেকে মনে রাখা যায়, কতে হচ্ছে কলোনিয়াল, কতে কোষে ক্রোমাটিন বস্তু আছে, কতে ক্রোমাটিন আছে, কতে কোষ বিভাজন, কতে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া হয়। আর এতে অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোম আছে, কি নাই? প্রেম নাই। রাইবোজোম আছে বাট প্রেম নাই। প্রেমতে কি? পিতে হচ্ছে প্লাস্টিড, ইতে এন্ডোপ্লাজমিক জালিকা, এমতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার কোনোটাই এদের মধ্যে নাই। দেন আরো নাই, সেটা কি নাই? আর এই নাইতে মনে রাখবা, এই যে নাই, এই নাইতে মনে রাখবা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা। আর হচ্ছে যে নিউক্লিয়ার পর্দার একটা কি নাই, এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট, হ্যাঁ নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দার হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস এগুলো হচ্ছে যে এর মধ্যে নাই। মানে কি নাই? সোজা কথায় একটা লাইনে মনে রাখবো, সেটা হচ্ছে প্রেম নাই। পিতে আসে হচ্ছে প্লাস্টিড, ইতে এন্ডোপ্লাজমিক জালিকা, এমতে মাইটোকন্ড্রিয়া, নাইতে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর হচ্ছে নিউক্লিওলাস। এগুলো এদের মধ্যে হচ্ছে নাই, কখনোই নাই, ঠিক আছে। দেন এদের যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া, এটা কোন পদ্ধতিতে হয় জানো? খাদ্য গ্রহণ হয় শোষণ প্রক্রিয়ায়। তাহলে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ শোষণ প্রক্রিয়ায়, শোষণ প্রক্রিয়ায় হয়। খাদ্য গ্রহণ কোন প্রক্রিয়া হয়? শোষণ প্রক্রিয়া। বাট এই ব্যাকটেরিয়ার মধ্যে কেউ কেউ আছে যারা খাদ্য তৈরিও করে, কেউ কেউ খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে। আর খাদ্য তৈরি হয় কোন পদ্ধতিতে? আমরা তো সবাই জানি, সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস, সিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, এটা আমরা সবাই জানি, তাই তো। তাহলে এদের মধ্যে কেউ কেউ আছে খাদ্য গ্রহণ করে, কি পদ্ধতিতে গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে গ্রহণ করে। আবার কেউ কেউ আছে খাদ্য তৈরি করে, কোন প্রক্রিয়ায়? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এর হচ্ছে উদাহরণটা মনে রাখবো হচ্ছে বেনিডিয়া। উদাহরণ, তাহলে এই যে এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ উদাহরণ, উদাহরণ সহজে মনে রাখবো হচ্ছে বেনিডিয়ে, বেনি,
ডেতে আসে কি বলতো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আর নিতে আসে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যেটাকে বলছি ব্লু গ্রিন অ্যালজি, বিজিএ বলতে পারো শৈবাল, বা বিজিএ ব্লু গ্রিন অ্যালজি, বা এটাকে বলতে পারো নস্টক। নস্টকও কিন্তু হচ্ছে নীলাভ সবুজ শৈবালের উদাহরণ। তো এইটার হচ্ছে এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি একটু দেখাই। এখানে দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যেটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র, আর পাশে যেটা এটা দেখতে পাচ্ছ হচ্ছে নস্টক। আসলে দুটা চিত্র দিয়ে সৃজনশীল দেয়, তো এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, এই দুটো চিত্রটা ভালো করে খেয়াল করবে। এরা হচ্ছে মনেরা রাজ্যের। এই দুটো চিত্র দিয়ে যদি বলা হয় উদ্দীপকের চিত্রটি যে রাজ্যের, তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, হ্যাঁ, বা এমসিকিউ আসতে পারে, এটা একটু খেয়াল রাখবা। আর এই যে এই পিডিএফ, দাগানো বই সুন্দর পিডিএফ কিভাবে মনে রাখা যায় বিভিন্ন ট্রিক্স এর, এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিংকে তোমরা গিয়ে ডাউনলোড করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো এইটুকু বুঝেছো নাকি দেখো। আর হচ্ছে যে এটা হচ্ছে নোট করে নাও। আচ্ছা, তো এটা একটু নোট করে নাও। ওকে, আমি কি তাহলে একবার রিক্যাপ করে দেব সংক্ষেপে, একটু জানাও আমাকে। আজান দিচ্ছে, আজানের কারণে 1 মিনিট নীরবতা, তোমরা ততক্ষণ একটু তুলে নাও, কারণ আজানটা শেষ হোক, আজানের সময় লেকচার না দিই। ঠিক আছে, তোমরা একটু তুলে নাও। আমি পজ করে দিচ্ছি, আজান শেষ হলে আবার হচ্ছে এটা কন্টিনিউ করব। তো আচ্ছা দেখো, তো এরপর হচ্ছে যে রাজ্য 2, সেটা হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা নিয়ে আমরা একটু আলোচনা করব, রাজ্য 2 বা হচ্ছে প্রতিষ্ঠা নিয়ে। দেখতে পাচ্ছ, ওকে। কিংডম 2 বা K2, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা, তো প্রতিষ্ঠাতে তুমি দুইটা কথা মনে রাখবা, জাস্ট দুইটা কথা মনে রাখবা, যে প্রতিষ্ঠার অনেক অপশন আছে, অপশন আছে। আর প্রতিষ্ঠা হচ্ছে মনেরার বিপরীত, মনেরার বিপরীত, মনেরার বিপরীত। প্রতিষ্ঠার প্রচুর অপশন আছে, প্রতিষ্ঠা হচ্ছে মনেরার বিপরীত। ঠিক আছে, প্রতিষ্ঠা হচ্ছে প্রচুর অপশন আছে, এই প্রতিষ্ঠা মনেরার বিপরীত। দেখো কিভাবে তুমি এটা মনে রাখবে, অপশন বললাম, তাহলে অপশন থেকে কি কি আছে দেখো মনে রাখে। মনেরাতে আমরা বললাম যে মনেরা এককোষী, কিন্তু প্রতিষ্ঠা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। তাহলে এককোষী প্লাস বহুকোষী, এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে, ইট ডিপেন্ডস। এটা হচ্ছে ফিলামেন্টাস। কিন্তু মনেরাতে আমরা পড়লাম যে মনেরা কলোনিয়াল বা কলোনি আকারে বাস করে, কিন্তু এর ক্ষেত্রে এর অপশন আছে, একাও থাকতে পারে, চাইলে দলবদ্ধও থাকতে পারে, হি হ্যাজ অপশনস। সো এখানে কি, তাহলে একক বা কলোনিয়াল, একক বা কলোনিয়াল, তাহলে এটা হচ্ছে যে প্রতিষ্ঠার অপশন। দেন আরো অপশন আছে, অপশনটা কি আমরা জানি, দেখছি এখানে যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে, মনে রাখতে কোষে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু প্রতিষ্ঠাতে ক্রোমাটিনের সাথে এর সাথে হচ্ছে নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দা থাকে। দেন এই ক্রোমাটিনে আরো অনেক কিছু থাকে, যেমন ডিএনএ থাকে, আরএনএ থাকে, হ্যাঁ, ডিএনএ আরএনএ প্রোটিন, এগুলো হচ্ছে যে এই ক্রোমাটিনে থাকে। তাহলে ক্রোমাটিন হ্যাজ লট অফ অপশনস, তাহলে এই অপশনস থেকে মনে রাখলাম। দেন এখন কিছু হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য দেখবো। হ্যাঁ, কিছু এখন হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য দেখবো। ও আচ্ছা, আরেকটা হচ্ছে অপশন থেকে মনে রাখবো, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে মনেরাতে শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্য কোনো ধরনের কোষীয় অঙ্গাণু থাকে না। ঠিক আছে, কিন্তু এখানে সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান, সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান, সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান। ঠিক আছে,
সকল ধরনের কোষ অঙ্গাণু বিদ্যমান। এখন আসি হচ্ছে অপশন থেকে এই কয়েকটা। এখন মনেরার বিপরীত কি কি? মনেরার বিপরীত এই যে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া হয়, কিন্তু প্রোটিস্টাতে কোষ বিভাজন হয় দুই ভাবে। কোষ বিভাজন একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। তাহলে অযৌন কোষ বিভাজন হয় হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিসের মাধ্যমে, আর যৌন কোষ বিভাজন হয় হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশনের মাধ্যমে হচ্ছে যৌন প্রজনন হয়, আর অযৌন প্রজনন হয় কার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য। কার বিপরীত বৈশিষ্ট্য? মনেরার বিপরীত বৈশিষ্ট্য। বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, তারপর আরেকটা বিপরীত বৈশিষ্ট্য আছে, সেটা আমি তোমাকে থেকে দেখাই। এখানে আমরা বলছিলাম যে খাদ্য গ্রহণ শোষণ প্রক্রিয়া হবে, শুধুমাত্র শোষণ প্রক্রিয়া হবে, বাট প্রোটিস্টা হ্যাজ অপশনস। তার ক্ষেত্রে খাদ্য গ্রহণ কিভাবে হবে দেখো, খাদ্য গ্রহণ শোষণ প্লাস সালোক সংশ্লেষণ। দুইভাবে হতে পারে খাদ্য গ্রহণ। আর এখানে সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয়, বাট এখানে খাদ্য গ্রহণই দুইভাবে হতে পারে, একটা খাদ্য শোষণে হতে পারে আর একটা সালোক সংশ্লেষণের মাধ্যমে হতে পারে। তো এখন হচ্ছে এর এক্সাম্পলস বা উদাহরণ আমরা একটু দেখি। ওকে, এখানে হচ্ছে এখানে মনে রাখবা, এখানে যৌন প্রজনন হইলেও এখানে কিন্তু ভ্রূণ গঠিত হয় না, তাহলে এটা একটু মনে রাখো আলাদাভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। একটু দেখি, ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ গঠিত হয় না, প্রবেশটাতে কিন্তু ভ্রূণ গঠিত হয় না। এক্সাম্পল কি? এক্সাম্পলকে আমরা মনে রাখি হচ্ছে সহজে, যে শৈবাল আম পারে। শৈবাল কি করে? শৈবাল হচ্ছে আম পারে। এটা কি দেখা যাচ্ছে? ওয়েট, হ্যাঁ আমার মনে হয় দেখা যাচ্ছে। তাহলে শৈবাল আম পারে। আচ্ছা, শৈতে আসে, এই শৈবালতে আসে, এখানে মনে রাখবে এককোষী প্লাস বহুকোষী শৈবাল, এককোষী প্লাস বহুকোষী শৈবাল। আমতে আসে হচ্ছে অ্যামিবা, আর পারেতে হচ্ছে প্যারামেসিয়াম। ঠিক আছে, এরা হচ্ছে কিসের উদাহরণ? এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীবের উদাহরণ। প্রতিষ্ঠা রাজ্যের জীবের উদাহরণ কি? প্রতিষ্ঠা রাজ্যের জীবের উদাহরণ হচ্ছে এগুলো। তো দেখো একটু তুলে না, আমি বুঝাই দেবো, চাপ নাই, বুঝাই দেবো, দুইটাই ক্লিয়ার করে দেবো। সো আমরা একটু 2 মিনিট রিক্যাপ করি। কিংডম 1 মনেরা। মনেরা কথা থেকে আমরা মনেরা রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখতে পারি। মনেরা কথাটা আসছে মনো থেকে। এই মনো মানে হচ্ছে এক কি? একটা হচ্ছে এককোষী ফিলামেন্টাস, একা থাকলে সে কলোনিয়াল হবে, কতে হচ্ছে কলোনিয়াল। কোষে কি থাকে? ক থাকে, ক্রোমাটিন বস্তু থাকে। কোষ বিভাজন, কত কোষ বিভাজন? দ্বিবিভাজন প্রক্রিয়া হয়। এখানে শুধুমাত্র রাইবোজোম আছে, অন্যান্য যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেগুলো এখানে নাই। কি কি নাই? প্রেম নাই। পিতে আসে প্লাস্টিড, ইতে এন্ডোপ্লাজমিক জালিকা, এমতে মাইটোকন্ড্রিয়া, নাইতে হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ালাস, এগুলো কোনোটাই নাই। খাদ্য গ্রহণ কোন পদ্ধতি হয়? শোষণ প্রক্রিয়ায়। খাদ্য তৈরি করতে পারে কেউ কেউ, কোন প্রক্রিয়ায়? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এর উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে বেনি। বেতে আসে ব্যাকটেরিয়া, নিতে আসে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালজি, বিজিএ। আর একটা হতে পারে হচ্ছে নস্টক। আমি ওটা উদাহরণ আর কি, নস্টক আমি সচিত্র দেখাইছি। এখন আসি প্রোটিস্টাতে। সো প্রোটিস্টার কিন্তু অপশন আছে, মনে রাখতে হচ্ছে প্রোটিস্টার অপশন আছে, এবং প্রোটিস্টার কিছু বৈশিষ্ট্য মনেরার বিপরীত। এখন দেখো, মনেরাতে এককোষী, কিন্তু প্রোটিস্টার অপশন আছে, তাই এককোষী প্লাস বহুকোষী ফিলামেন্টাস। তো এটা তো সেম, কিন্তু এটার আরো অপশন আছে, এটা একাও থাকতে পারে, দলবদ্ধ হয়ে থাকতে পারে, বা কলোনিয়ালও থাকতে পারে। এটা হচ্ছে তার আরেকটা অপশন। ওকে, তারপরে যেটা আমরা দেখেছি, এখানে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু এখানে অপশন আছে ক্রোমাটিন বস্তুর সাথে নিউক্লিয়ার পর্দা থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে। এখানে সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান, কিন্তু মনেরাতে কিন্তু এটা ছিল না, মনেরাতে শুধু রাইবোজোম ছিল। এটার বিপরীত বৈশিষ্ট্য। দেন কোষ বিভাজন এখানে দুইভাবে হতে পারে, অপশন আছে। অযৌন প্রক্রিয়া হতে পারে মাইটোসিসের মাধ্যমে, আর যৌন প্রক্রিয়া হতে পারে কনজুগেশনের মাধ্যমে। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি এখানে শুধুমাত্র হয় মনেরা, কিন্তু প্রতিষ্ঠাতে শোষণ সালোকসংশ্লেষণ দুইভাবে হতে পারে। হি হ্যাজ অপশনস, এটা মনে রাখবা। ভ্রূণ গঠিত হয় না, জলযোজন হলেও ভ্রূণ গঠিত হয় না। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে শৈবাল আম পারে। শৈবালতে কি? এককোষী বহুকোষী শৈবাল, আমতে হচ্ছে অ্যামিবা, পারেতে হচ্ছে প্যারামেসিয়াম। এগুলো হচ্ছে প্রোটিস্টা রাজ্যের উদাহরণ। এখন আমরা জানবো রাজ্য 3 বা K3, সেটা হচ্ছে ফানজাই। এটা একটা স্ক্রিনশট দাও।
সো এখন আমরা জানবো রাজ্য 3 বা K3, সেটা হচ্ছে ফানজাই। ফানজাই, এই ফানজাই কথাটা আসছে মূলত ফাঙ্গাস থেকে। ফানজাই, ফানজাই কথাটা আসছে ফাঙ্গাস থেকে। ফাঙ্গাস, এই ফাঙ্গাস মানে কি? ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক, ঠিক আছে? এই ফাঙ্গাস মানে কি? এই ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। এটুকু তো বুঝেছো, তাই না? আচ্ছা, এটা কি বেশি ব্রাইট হয়ে গেল? মেবি এখন ঠিক আছে। সো আচ্ছা, এটা দেখো, ফানজাই। ফানজাই আসছে হচ্ছে মূলত, এটা দেখা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে। ওকে, তো ফানজাই আসছে ফাঙ্গাস কথা থেকে। ফাঙ্গাস কথাটার অর্থ হচ্ছে ছত্রাক। তো এই যে ফানজাই, এই ফানজাই সকল বৈশিষ্ট্য আমরা হচ্ছে দিনতে সদে মনে রাখবো, ঠিক আছে? ফাঙ্গাসের সকল বৈশিষ্ট্য আমরা কি দিনতে সদে মনে রাখবো। দেখো, দিনতে সদে মনে রাখবো। তো প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এরা অধিকাংশ স্থলজ। কেমন? অধিকাংশই হচ্ছে স্থলজ, কিছু আছে জলজ, আর কিছু আছে ভেজা মাটিতে বসবাস করে। তাই অধিকাংশ স্থলজ, কিছু আছে জলজ। মৃতজীবী বা পরজীবী, মৃতজীবী বা হচ্ছে পরজীবী, মৃতজীবী বা পরজীবী, ঠিক আছে? মৃতজীবী বা পরজীবী। ছত্রাক, শৈবাল হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারে, বাট ছত্রাক কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে। এই জন্য সে অন্য কিছুর উপর ডিপেন্ড করে। সেটা হতে পারে মৃত কোনো বস্তু, সেটা হতে পারে কোনো উদ্ভিদ পরজীবী হিসেবে, বা কোনো প্রাণীর কাছ থেকে এরা হচ্ছে খাদ্যগুলো সংগ্রহ করে। তাহলে আমরা মনে রাখবো স্বদেয় বৈশিষ্ট্যগুলো কিন্তু সদে মনে রাখছি। কিন্তু সদে, এই সতে আসে হচ্ছে স্থলজ, মৃতজীবী বা পরজীবী। স্থলজ, মৃতজীবী, পরজীবী। তারপরে এদের আছে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত কি আছে? সুগঠিত নিউক্লিয়াস আছে। সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত কি আছে? সুগঠিত নিউক্লিয়াস আছে, বুঝছো? সুগঠিত নিউক্লিয়াস, এই দিনতে স, এখানে স পাইলাম। সুগঠিত নিউক্লিয়াস, দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা দিনতে স দিয়ে মনে রাখতে সক্ষম হয়েছি। একটাতে আছে হচ্ছে স্থলজ, আর একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এই পর্যন্ত গেল, ওকে ফাইন। তারপরে যেটা, এটা হচ্ছে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত, ঠিক আছে? সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। সরু সুতা দিয়ে গঠিত, যেটাকে আমরা বলছি হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম, ঠিক আছে? সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত, এটা দিনটার সাথে মিলে গেল। সেটার নাম কি? যেটার নাম হচ্ছে মাইসেলিয়াম। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে নির্মিত। কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত? কোষপ্রাচীর হচ্ছে কাইটিন বস্তু দ্বারা নির্মিত, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা একটু শব্দে মিলে নাই, এটা একটু মনে রাখবা। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত। কোষপ্রাচীর কি নির্মিত? কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, ঠিক আছে? আচ্ছা, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর, স্পোর দিনদের সাথে মিলে গেল। স্পোর দিয়ে বংশবৃদ্ধি বা প্রজনন করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে প্রজনন করে। দেন হচ্ছে খাদ্য গ্রহণ, এই যে দিনদের সাথে মিলে গেল, সেটা হচ্ছে শ্বসন পদ্ধতিতে। বুঝছো? তাহলে খাদ্য গ্রহণ কিভাবে দিতে হয়? খাদ্য গ্রহণ হয় হচ্ছে শ্বসন পদ্ধতিতে। আর আমি আগে বলেছিলাম যে এরা হচ্ছে যে পরজীবী, মৃতজীবী, মানে এরা খাদ্য তৈরি করতে পারে না। তাই এদের কি নাই? এদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট নাই। এদের ক্লোরোপ্লাস্ট নাই, বুঝছো? এখন উদাহরণ, তো উদাহরণ হচ্ছে একদম মনে রাখবো খুব সহজে। সেটা হচ্ছে দেখো, মাই পেন্সিল। এক্সাম্পল হচ্ছে মাই পেন্সিল। মাই পেন্সিল। মতে আসে হচ্ছে মাশরুম। ওয়াইতে আসে হচ্ছে ইস্ট, ইস্ট। আর পেন্সিলতে আসে পেনিসিলিয়াম। ওকে, এটা হচ্ছে ছত্রাকের উদাহরণ। মাই পেন্সিল দেয়া মনে রাখবা। সো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, সমস্যা নাই, একটু লক্ষ্য করো, মনোযোগ দাও। তো কিংডম 3 হচ্ছে আমাদের ফানজাই আসছে ফাঙ্গাস কথা থেকে। ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। এই সবগুলো বৈশিষ্ট্য দিনতে সদে মনে রাখা যায়।
অধিকাংশই হচ্ছে স্থলজ, দন্তেশ, জলজ, মৃতজীবী অথবা পরজীবী। দন্তেশ সুগঠিত নিউক্লিয়াস আছে, সরু সুতা দিয়ে গঠিত, যেটাকে আমরা বলছি মাইসিলিয়াম। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। হ্যাপ্লয়েড স্পোর, দন্তেশ সাথে হচ্ছে স্পোর, তাহলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে প্রজনন। খাদ্য গ্রহণ, শোষণ শ্বসন পদ্ধতিতে ঘটে। এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে মাই পেন্সিল বা হচ্ছে আমার কলম। এমনিতে আসে হচ্ছে মাশরুম, ওয়াইতে ইস্ট, আর পেন্সিলতে আসে হচ্ছে পেনিসিলিয়াম। এটা হচ্ছে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য। দেখো এটা তুলে নাও, খাতায় তুলবা, যা আমি যা পড়াই এটা খাতায় তুলবা। আচ্ছা, এটা হচ্ছে খাতায় তুলে নাও। এরপরে আমরা পড়বো হচ্ছে প্লান্টি। এটা উঠাও, এখানে সাইডে লিখে দিই। সাইডে লিখলেই ভালো হবে। এখন দেখো কিংডম 4 বা হচ্ছে প্লান্টি হচ্ছে যে উন্নত উদ্ভিদ, ঠিক আছে। এখান থেকে উন্নত যারা আর কি শুরু হয়েছে। তো প্লান্টির বৈশিষ্ট্যগুলো মনে রাখবা: শালক সংশ্লেষণকারী, সপুষ্পক উদ্ভিদ। শালক সংশ্লেষণকারী সপুষ্পক উদ্ভিদ প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ঠিক আছে। কারণ আমি বলছি যে এরা হচ্ছে উন্নত হয়েছে, তো উন্নত টিস্যুতন্ত্র এদের মধ্যে বিদ্যমান। এদের প্রকৃত নিউক্লিয়াস, কারণ ইউক্যারিওটার সুপারভিলামের আন্ডারে যারাই থাকবে তাদের প্রকৃত নিউক্লিয়াস, এটা কমন বৈশিষ্ট্য, এটা দিয়ে দিবে তোমরা। এখানে প্রথম ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, ডিপ্লয়েড পর্যায়ের শুরু হয় এখানেই প্রথম ডিপ্লয়েড পর্যায় শুরু হয় এবং ভ্রূণ সৃষ্টি হয়। এর আগে কিন্তু কখনো ভ্রূণ সৃষ্টি হয় নাই, এটা কিন্তু মাইন্ডে রাখবে। সর্বপ্রথম ভ্রূণ সৃষ্টি হয়েছে এই প্লান্টিতে এসে, বুঝছো? তাহলে ডিপ্লয়েড পর্যায় শুরু এবং হচ্ছে ভ্রূণ সৃষ্টি এখানেই হয়। প্রধানত স্থলজ বা অসংখ্য জলজ প্রজাতি আছে। অসংখ্য জলজ প্রজাতি আছে। অসংখ্য জলজ প্রজাতি আছে, ঠিক আছে। প্রধানত স্থলজ বা অসংখ্য জলজ প্রজাতি এখানে বিদ্যমান। আচ্ছা, যৌন জনন হচ্ছে অ্যানাইসোগেমাস। যৌন জনন করে হচ্ছে অ্যানাইসোগেমাস পদ্ধতিতে। যৌন জনন কি? অ্যানাইসোগেমাস। যৌন জনন হচ্ছে অ্যানাইসোগেমাস পদ্ধতিতে করে। আর কি গণিত বা আর্কিগোনিয়াম দেখা যায় বিশিষ্ট উদ্ভিদ। আর্কিগোনিয়াম বা আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়াম বা আর্কিগোনিয়েট এদের ক্ষেত্রে দেখা যায়। স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ, বা এটাকে আরো বলতে পারো হচ্ছে স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ। স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ হচ্ছে এরা, ঠিক আছে। এখন এক্সাম্পল গুলো কি কি? এক্সাম্পল গুলো হচ্ছে যত ধরনের উন্নত সবুজ উদ্ভিদ আছে না, সবগুলো হচ্ছে প্লান্টের আন্ডারে পড়ে। তাহলে এখানে তুমি এক্সাম্পল দিতে পারো উন্নত সবুজ উদ্ভিদ, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, উন্নত, এগুলো সব হচ্ছে যে এর আন্ডারে উন্নত সবুজ উদ্ভিদ। তো এর একটা খুবই ছোট একটা ক্লাসিফিকেশন করা যায় প্লান্টি। সেটা হচ্ছে প্লান্টিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে টেরিডোফাইটা। তোমাদের বই এটা দেওয়া আছে, আমি একটু এখানে দেখাই দিই। এই যে দেখো, এই যে তোমাদের প্লান্টি, এটাকে বা উন্নত উদ্ভিদ, এটাকে ভাগ করা হচ্ছে প্রধানত দুইটা টাইপে। একটা হচ্ছে ব্রায়োফাইটা, যেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ, মানে এদের পানি সংবহন তন্ত্র আছে, যেমন হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। আর একটা হচ্ছে ট্রাকিওফাইটা, এটা পানি সংবহন তন্ত্র বিশিষ্ট, এটাতে পানি সংবহন তন্ত্র নাই। বায়োফাইটাতে পানি সংবহন তন্ত্র নাই, এটা আরেক নাম হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। আর ট্রাকিওফাইটাতে পানি সংবহন তন্ত্র আছে। এই ট্রাকিওফাইটা
আন্ডারে আরো সাব ক্লাস আছে, যেটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নভোজী উদ্ভিদ আর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে সবচেয়ে উন্নত প্রজাতির উদ্ভিদ। তারপরে আছে দেখো রাজ্য 5, সেটা হচ্ছে অ্যানিমিলিয়া। তোমাদের কি আমি ছত্রাকের ইয়ে দেখাইছি? দেখাইছি। ও এই যে এটা দেখো প্রোটিস্টা রাজ্যের, এটা হচ্ছে অ্যামিবা আর এইটা হচ্ছে ডায়াটম বা এককোষী শৈবাল। এই দুটো চিত্র মনে রাখবে, দুটো চিত্র এমসিকিউ বা সৃজনশীল আসে। এই দুটো কোন রাজ্যের মধ্যে পড়বে? এই দুটো চিত্র পড়বে প্রোটিস্টা রাজ্যের মধ্যে। আচ্ছা এটা তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, মুছে দেবো। দেখো আরেকবার একটু সহজে বুঝাই দিই। সেটা হচ্ছে প্লান্টি, এরা হচ্ছে সালোক সংশ্লেষণকারী সপুষ্পক উদ্ভিদ, এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদেরই প্রথম ডিপ্লয়েড পর্যায়ে শুরু এবং ভ্রূণ সৃষ্টি হয়। এদের যৌন জনন অ্যানাইসোগেনাস। আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াস্তি জনন অবশিষ্ট উদ্ভিদ, এরা হচ্ছে এক্সাম্পল হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। ঠিক আছে, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। এখন হচ্ছে রাজ্য 5, সেটা হচ্ছে অ্যানিমিলিয়া। এই অ্যানিমিলিয়া নিয়ে এখন হচ্ছে আমরা আলোচনা করব। কলম কোথায় রাখলাম? দেখো কিংডম 5 বা রাজ্য 5, সেটা হচ্ছে অ্যানিমিলিয়া বা অ্যানিমেল। ঠিক আছে, অ্যানিমিলিয়া। তো অ্যানিমিলিয়াতে কি হয়েছে দেখো, এদের কিন্তু উদ্ভিদের কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে নাই, অর্থাৎ কোষ প্রাচীর নাই, কোষ প্রাচীর বলো, দেন হচ্ছে প্লাস্টিড বলো, এগুলো কোনোটাই নাই, প্লাস্টিক নাই। আর এই যে প্লাস্টিক না থাকার কারণে এরা কি করতে পারে না? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করতে পারে না। ফটোসিনথেসিস হয় না। ফটোসিনথেসিস না হলে এরা তো খাইতে হবে, যেহেতু খাদ্য উৎপাদন করে না, তাহলে এরা কি হবে? অন্যের উপর ডিপেন্ড করবে, তাহলে এরা হচ্ছে পরভোজী। পরভোজী বা এটাকে বলা হয় হেটারোট্রফিক। ঠিক আছে, পরভোজী বা হেটারোট্রফিক। আর একটা ইউক্যারিওটের কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং বহুভোজী প্রাণী। হ্যাঁ, আচ্ছা, পাশে না থাকে এরা হচ্ছে হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। হেটারোট্রফিক হ্যাঁ, হেটারোট্রফিক। এর হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত ও জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। টিস্যুতন্ত্র এরা কি উন্নত বা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ওকে, এরা কি করে? খাদ্য এরা হচ্ছে গলাধকরণ করে, খাদ্য গলাধকরণ করে। এদের যৌন জনন কেমন? এদের যৌন জনন হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, যৌন জনন ডিপ্লয়েড প্রকৃতি। হ্যাঁ, এদের কিন্তু ভ্রূণ সৃষ্টি হয়। যৌন জনন হচ্ছে ডিপ্লয়েড আর হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়, প্লাস ভ্রূণ সৃষ্টি। হ্যাঁ, যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী জনন থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এদের ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এদের হচ্ছে ভ্রূণীয় স্তরও সৃষ্টি হয়। বুঝছো? এদের কি হয়? ভ্রূণ সৃষ্টি প্লাস ভ্রূণীয় স্তরও সৃষ্টি হয়, ভ্রূণীয় স্তর সৃষ্টি। এরা কিন্তু যৌন জনন এরা করে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটের মাধ্যমে। যৌন জনন গ্যামেটের মাধ্যমে সেটা কেমন হবে? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী প্লাস অমেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী প্লাস অমেরুদণ্ডী প্রাণী, এটা হচ্ছে তার উদাহরণ। সো এটা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 5 রাজ্য
তোমাদেরকে দেখাইছিলাম। তারপরে মার্গুলিসের 1974 সালে একটা মডেল দেখাইছিলাম, সেটা হচ্ছে তিনি হচ্ছে দুটো সুপার কিংডমের আন্ডারে আওতাভুক্ত করেন। এবং তারপরে লাস্ট আরেকটি ডিভিশন আসে 2004 সালে, এটা একটু মনে রাখো, 2004 সালে বিজ্ঞানী টমাস কেভলিয়ার স্মিথ, টমাস কেভলিয়ার স্মিথ, তিনি ওই যে রাজ্য প্রোটিস্টা আছে না, ওই প্রোটিস্টা রাজ্যকে দুই ভাগ করেন, প্রোটিস্টা বা K2 যেটা রাজ্য, ওই প্রোটিস্টা রাজ্যকে দুই ভাগে ভাগ করেন। একটার নাম দেন প্রোটোজোয়া আর একটার নাম দেন হচ্ছে ক্রোমিস্টা। প্রোটোজোয়া আর ক্রোমিস্টা, প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা, প্রোটোজোয়া আর ক্রোমিস্টা দুই ভাগে ভাগ করেন 2004 সালে। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট হচ্ছে যে এডিশন, বুঝছো? দেখো একটু তো বিগত ক্লাসটাতে সাউন্ড রেকর্ড হয়েছিল না, এই জন্য পুরো ক্লাসটা বাতিল করতে হয়েছে। এবং বিগত ক্লাসে আমরা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে পড়ছিলাম। তো এই ক্লাসে বাকি যেগুলো আছে, অর্থাৎ ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান থেকে শুরু করে বাদ বাকি যে টপিকগুলো আছে, দ্বিপদ নামকরণ, এই টপিকগুলো এই ক্লাসে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করা হবে। তো দেখো, প্রথম অধ্যায় জীবন পাঠ, এসএসসি তোমাদের জন্য এই অধ্যায় থেকে মোট বিগত 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরে এখান থেকে প্রায় 145টির মতো এমসিকিউ প্রশ্ন এবং 30টি সিকিউ প্রশ্ন হয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো দেখো, এখান থেকে আমরা হচ্ছে যে একটু দেখি যে লাইনগুলো ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে যে হাইলাইট করে দেওয়া আছে, আর এটার পিডিএফও ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো শুরু করি। তাহলে এই জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হচ্ছে? জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হচ্ছে বায়োলজি। এই বায়োলজি শব্দটা কিন্তু দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, এবং এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হলেও রয়েছে যেগুলো হচ্ছে গ্রিক শব্দ। ঠিক আছে, যে গ্রিক শব্দ বায়োস, গ্রিক শব্দ কি? গ্রিক শব্দ হচ্ছে বায়োস, আর একটা হচ্ছে যে লোগোস। এই গ্রিক শব্দ বায়োস এবং লোগোস, বায়োস অর্থ হচ্ছে যে জীবন এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। এই শব্দ দুটির সংযোগের মাধ্যমে বায়োলজি শব্দটা কি হয়েছে? গঠিত হয়েছে। এখন আসি, জীববিজ্ঞান কিন্তু একটা ওয়াইডার এক্সপেক্ট। তো প্রথমে মনে করা হতো যে জীব বলতে দুই শ্রেণীর বিষয়কে বোঝায়, একটা হচ্ছে উদ্ভিদ এবং একটি প্রাণী। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে উন্নত গবেষণা করা হলো, বিভিন্ন হচ্ছে প্রযুক্তি আসলো, তখন দেখা গেল যে না, এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বাহিরেও আরও কিছু আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোনোটার আন্ডারেই ফেলানো যায় না। তো এই জন্য এটা একটা স্বতন্ত্র শাখা। এভাবে আস্তে আস্তে আরও অনেক শাখায় হচ্ছে যে প্রসারিত হলো। তো এই হচ্ছে শাখাগুলোকে আবার মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে ভৌত, আর একটা হচ্ছে ফলিত। ঠিক আছে, ফলিত, এই দুটাকে বলা হচ্ছে একটা ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কি? ভৌত বলতে সেসব শাখার মধ্যে যেখানে তাত্ত্বিক মানে থিওরি রিলেটেড বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান, বা যেটাকে আমরা বলছি থিওরি রিলেটেড। হ্যাঁ, আর প্রায়োগিক দিকটা যেখানে বেশি বা প্র্যাকটিক্যাল আলোচনা যেখানে বেশি, সেখানে বলা হচ্ছে ফলিত শাখা। প্র্যাকটিক্যাল রিলেটেড, এই জন্য এটা হচ্ছে ফলিত শাখা। তো দেখো, এই যে ভৌত জীববিজ্ঞান, এখান থেকে প্রায় হচ্ছে বিগত বছরে 27টার মতো এমসিকিউ আসছে। তো এই এমসিকিউগুলো আমরা এখন একটু সলভ করব। তাহলে দেখো, ভৌত জীববিজ্ঞান কি? এই শাখায় হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে ভৌত জীববিজ্ঞান শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখো, ভৌত জীববিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এগুলো দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে অঙ্গ সংস্থান, যেটাকে ইংলিশে কি বলছি? মরফোলজি। অঙ্গ সংস্থান বা হচ্ছে মরফোলজি। এই মরফোলজিতে আমরা কি আলোচনা করি? দৈহিক গঠন কাঠামো বর্ণনা করা হয়। জীবের দৈহিক গঠন কাঠামো কোথায় বর্ণনা করা হয়? এই যে মরফোলজিতে কি করা হয়? জীবের দৈহিক গঠন কাঠামো বর্ণনা করা হয়। এই মরফোলজির দুইটা দিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি কি? দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে এক্সটার্নাল মরফোলজি বলে, আর দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে কি বলা হচ্ছে? ইন্টারনাল মরফোলজি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজিতে কি আলোচনা করা হয়? দৈহিক গঠন কি আলোচনা করা হয়? দৈহিক গঠন আলোচনা করা হয়। দেন আছে হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিতে কি আলোচনা করা হয়? এই যে দেখো, জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো। তাহলে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো কোথায় আলোচনা করা হয়? জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো আলোচনা করা হয় হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমিতে। শারীরবিদ্যা বা ফিজিওলজি খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। দেখো, শারীরবিদ্যা বা ফিজিওলজি, এখানে হচ্ছে
কি আলোচনা করা হয়? অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, এইটা ইম্পর্টেন্ট। অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী কোথায় আলোচনা করা হয়? এই শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। এখানে মূলত শ্বসন নিয়ে আলোচনা করা হয়, রেচন নিয়ে আলোচনা করা হয়, সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়, যেটাকে আমরা সংক্ষেপে মনে রাখছি সরিষা দিয়ে। সতে আসে হচ্ছে সালোক সংশ্লেষণ, রতে আসে রেচন, আর পেট্রোমের সাথে আসে হচ্ছে শোষণ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে শারীরবিদ্যা বা ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? শারীরবিদ্যা বা ফিজিওলজিতে আমার হচ্ছে কি নিয়ে আলোচনা করা হয়? শারীরবিদ্যা বা ফিজিওলজিতে, শারীরবিদ্যা বা ফিজিওলজিতে আমার সরিষা নিয়ে আলোচনা করা হয়। সতে কি? সালোক সংশ্লেষণ, রতে কি? রেচন, আর পেট্রোমের সাথে কি? শোষণ। ঠিক আছে, এই শারীরবিদ্যা বা ফিজিওলজিতে তাহলে শোষণ, রেচন আর হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়। হিস্টিওলজি আর সাইটোলজি একটু দেখো। হিস্টিওলজি এটা কিন্তু বিগত বছরে এসেছে। হিস্টিওলজি, হিস্টিও, এই যে টি আছে না, এই যে টি, এই টি থেকে মনে রাখবা হচ্ছে কি? টি থেকে মনে রাখবা হচ্ছে টিস্যু। টি থেকে কি মনে রাখবা? টি থেকে মনে রাখবা হচ্ছে টিস্যু, অর্থাৎ জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং হচ্ছে কার্যাবলী। তাহলে জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী যে শাখায় আলোচনা করা হয় তাই কি বলা হয়? হিস্টিওলজি। আর কোষবিদ্যা বা সাইটোলজির এই সি থেকে মনে রাখবা, সি থেকে কি আসে? সি থেকে আসে হচ্ছে সেল। সি থেকে কি আসে? সি থেকে আসে সেল। সেল মানে কি? সেল মানে হচ্ছে কোষ। তাহলে কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয় যে শাখায়, তাকে কি বলা হয়? সাইটোলজি, 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 সাইটোলজি। ঠিক আছে, তাহলে হিস্টিওলজি টি থেকে মনে রাখবে টিস্যু, টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। সাইটোলজি সি থেকে মনে রাখবে সেল, কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয় কোষবিদ্যা বা সাইটোলজিতে। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি এটা হচ্ছে কি করে? দেখো, ভ্রূণের আগে কি হতে? ভ্রূণ তৈরি করতে হলে আগে একটা জনন কোষের উৎপত্তি হইতে হবে। এই জনন কোষ দুটো মিলিত হয়ে নিষিক্ত একটা জাইগোট গঠন করতে হবে। এই জাইগোট থেকে কি হবে বলো তো? জাইগোট থেকে হচ্ছে ভ্রূণের সৃষ্টি হবে, গঠন হবে, পরিস্ফুটন হবে এবং বিকাশ হবে প্রভৃতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা কি? ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। কোষবিদ্যা বা সাইটোলজি পড়লাম। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে। জেনেটিক্স নিয়ে হচ্ছে, জেনেটিক্সের হচ্ছে তোমার বংশগতিতে প্রধান ভূমিকা রাখে জিন। তাহলে এই জিন এবং জীবের বংশগতি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বিবর্তনবিদ্যা কি? পৃথিবীতে একসময় প্রাণ ছিল না, প্রাণ আসছে, দেন সরল জীব থেকে জটিল জীব হয়েছে, এটা হচ্ছে জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ। তাহলে মনে রাখবা যে হচ্ছে পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ যে শাখায় আলোচনা করা হয় সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। আর বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হচ্ছে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, যে শাখায় আলোচনা করা হয় পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এন্ডোক্রাইনোলজি কি? দেখো, জীবদেহে হরমোনের কার্যকারিতা, জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এই শাখার বিষয় হচ্ছে এন্ডোক্রাইনোলজি। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি হচ্ছে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় জীব বেশি থাকে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু থাকে, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে বেশি পাওয়া যায়। তাই যে ভৌগোলিক দিক বিবেচনা করে জীবের যে উপস্থিতি এটা আলোচনা করে জীববিজ্ঞান বা বায়োজিওগ্রাফিতে। ভৌগোলিক সীমারেখায় জীবের উপস্থিতি এটা হচ্ছে এই শাখার আলোচ্য বিষয়। তো এইখান থেকে মূলত দুইটা টাইপের প্রশ্ন হতে পারে। ফার্স্ট অফ অল এভাবে আসতে পারে যে নিচের কোনটি ভৌতবিজ্ঞানের শাখা, নিচের কোনটি ভৌতবিজ্ঞানের শাখা, এটা আসতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যেমন যদি বলি যে টিস্যু সম্পর্কে আলোচনা, যে ভৌতবিজ্ঞানের কোন শাখায় করা হয়, টিস্যু সম্পর্কে আলোচনা কোথায় করা হয়, বা কোষ সম্পর্কে আলোচনা কোথায় করা হয়, সাইটোলজিতে। এইভাবে আসতে পারে দুইটা। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকবার হচ্ছে রিক্যাপ করব, তোমরা একটু দেখে নাও এটা পর্যন্ত বুঝছো কিনা, এ পর্যন্ত বুঝছো কিনা এটা হচ্ছে দেখে নাও, একটু চেক করে নাও। এই পর্যন্ত একটু চেক করে নাও। ওকে, তোমরা কি চেক করেছো? আচ্ছা দেখো আরেকবার আমি রিক্যাপ করে দিই। আচ্ছা এটা হচ্ছে আমি যদি সবগুলো মুছে দিই একটু দেখো। আচ্ছা তোমাদেরকে আমি আরো সহজে বোঝাই। ওয়েট,
আচ্ছা দেখো, ঠিক আছে। তাহলে ভৌত জীববিজ্ঞানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? ভৌত জীববিজ্ঞানে হচ্ছে তত্ত্বীয় যে বিষয়গুলো আছে, এই তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানে। এই ভৌত জীববিজ্ঞানের একটি শাখা হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয় এই শাখায়। দুইটা হচ্ছে যে ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি যেখানে বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে অঙ্গসংস্থান যেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। তাহলে বাহ্যিক বর্ণনার বিষয়কে এক্সটার্নাল আর দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অঙ্গসংস্থান বলে। শেষ, এটা তো বুঝছো। দেন হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, তাই তো। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি কি? জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো যে শাখায় আলোচনা করা হয়। তাহলে কি? জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলা হচ্ছে। তাহলে শারীরবিদ্যা বা ফিজিওলজি কি? এটা হচ্ছে আরেকটা শাখা। এখানে কি আলোচনা করা হয়? অঙ্গ প্রত্যঙ্গের কিওয়ার্ডগুলো মনে রাখবা। অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন কি শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ। এটাকে আমরা কি দিয়ে মনে রাখছিলাম? এটাকে মনে রাখছিলাম হচ্ছে সরিষা দিয়ে। সরিষা। দিনদের সতে আসে কি? দিনদের সতে আসে হচ্ছে সালোক সংশ্লেষণ, রতে আসে হচ্ছে রেচন, আর প্রজ্ঞানের সতে আসে কি? শোষণ। ঠিক আছে, এই সরিষা দিয়ে মনে রাখছিলাম। দেন হিস্টিওলজিতে যদি আমরা দেখি যে হিস্টিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হিস্টিওলজিতে আলোচনা করা হয় টিস্যু। এই যে টিতে এই যে টি দেখো, হিস্টোলজির এই টিতে আমরা মনে রাখবো হচ্ছে টিস্যু, TISSUE, টিস্যু। এই টিস্যু হচ্ছে টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী যে সেটা আলোচনা করে সেটাকে হিস্টোলজি বলে। আর কোষবিদ্যা বা সাইটোলজি কি? কোষবিদ্যা সাইটোলজির এই যে সি আছে, এই সি থেকে মনে রাখবো, সি থেকে আসে হচ্ছে সেল। সি থেকে কি আসে? সেল। এই সেল কি? কোষের গঠন। সেল মানে কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে যে সেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। আর মাঝখানে থেকে গেল হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। দেখো, ভ্রূণ হইতে হলে কি হতে হবে? আগে হচ্ছে নিষিক্ত জায়গার হতে হবে। নিষিক্ত জায়গার হইতে কি হতে হবে? দুইটা গ্যামেটের মিলন হতে হবে। একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই দুইটা গ্যামেটের হচ্ছে প্রথমে কি হতে হবে বলো তো? মিলন হতে হবে। তাহলে এখানে প্রথমে আসবে হচ্ছে জনন কোষের উৎপত্তি হতে হবে। দেন উৎপত্তি হওয়ার মানে মিলিত হয়ে কি করতে হবে? নিষিক্ত জাইগোট গঠন করতে হবে। এই নিষিক্ত জাইগোট থেকে কি হবে? একসময় ভ্রূণের সৃষ্টি হবে এবং আস্তে আস্তে ভ্রূণটা কি হবে? ভ্রূণের গঠন হবে, পরিস্ফুটন হবে এবং বিকাশ হবে। এই সম্পর্কিত যে আলোচনা করা হয় যে শেখায় সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। দেখো, জেনেটিক্সের সাথে কি রিলেটেড? জিন না, ক্রোমোজোমে অবস্থিত জিনটাই কিন্তু বংশগতি নিয়ন্ত্রণ করে। তাহলে ওই যে ক্রোমোজোমে অবস্থিত ওই যে জিনটা এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তারপরে আসে হচ্ছে বিবর্তনবিদ্যা বা এভলিউশন। বিবর্তনবিদ্যা বা এভলিউশন হচ্ছে পৃথিবীতে একসময় প্রাণ ছিল না, তো পৃথিবীতে কি হয়েছে? একসময় প্রাণ আসছে, প্রাণের বিকাশ হয়েছে, তারপরে আস্তে আস্তে ছোট থেকে সরল থেকে জটিলে গেছে, জীবের বিবর্তন হয়েছে এবং ক্রম বিকাশের যে তথ্যসমূহ যে শাখায় আলোচনা করা হয় সেটাকে কি বলা হচ্ছে? বিবর্তনবিদ্যা বা এভলিউশন। বাস্তুবিদ্যা, এটা একটা ইম্পর্টেন্ট। বাস্তুবিদ্যা হচ্ছে পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক, হ্যাঁ, পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক যে শাখায় আলোচনা করা হয় সেটা কি? বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি। আর এন্ডোক্রাইনোলজি কি? এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন, জীবদেহে হরমোনের কার্যকারিতা যে সেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি কি? দেখো, পৃথিবীতে সব জায়গায় সব জীব পাওয়া যায় না, কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল আছে যেখানে জীবটা বেশি পাওয়া যায়, বুঝছো? যেমন আমরা বলতে পারি যে হচ্ছে যে এখানে আমরা দিলাম যে যেমন ক্যাঙ্গারু, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে, অস্ট্রেলিয়াতে বেশি পাওয়া যায়, তাই তো? ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে বেশি পাওয়া যায়। তাহলে এটাকে আমরা বলছি যে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীবভূগোল। বুঝতে পারছো? জীবভূগোল। তাহলে এটা শেষ আমাদের জীবভূগোল, বিস্তৃতি এবং তার অভিযোজন। এটা একটু মিস গিয়েছে, অভিযোজন সম্পর্কে যেখানে আলোচনা করা হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কি? জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো যে সেখানে আলোচনা করা হয়। আর প্র্যাকটিক্যাল শাখাগুলো কি? জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞানকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। হ্যাঁ, জীবাশ্ম বিজ্ঞান ইংরেজি নাম প্যালিওন্টোলজি। এটা কি? এটাতে কি আলোচনা করা হয়? প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং হচ্ছে জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান যে সেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান।
যেটাকে বলা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স ইংরেজিতে, পরজীববিদ্যা বা যেটাকে ইংরেজিতে পরজীবী ইংরেজিতে প্যারাসাইট। আর এই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যারাসাইটোলজি, অর্থাৎ পরজীবিতা, পরজীবীর জীবন প্রণালী, রোগ এই সম্পর্কিত যেটা বা প্যারাসাইট রিলেটেড, সোজা কথা মনে রাখবা যে প্যারাসাইট রিলেটেড যে বিষয়গুলো সেটা হচ্ছে পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজিতে পড়ে। যেটা হচ্ছে মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, মৎস্যবিজ্ঞান ইংরেজি কি ফিশারিজ, এটা হচ্ছে ফিশ রিলেটেড, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ, যাবতীয় যা কিছু আছে সব হচ্ছে ফিশারিজের আন্ডারে। কীটতত্ত্ব বা এন্টোমোলজি এটা বিগত সালে আসছে। এখানে আলোচনা করা হয় কীটপতঙ্গের জীবন, তাদের আমাদের কি উপকার করবে, কি ক্ষতি করবে, তাদেরকে কীভাবে দমন করা যায়, এগুলো হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এন্টোমোলজিতে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান বা হচ্ছে মাইক্রোবায়োলজি, এখানে মাইক্রোবস নিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজম যেমন কেকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীব নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, মানবদেহ, তারপরে রোগ চিকিৎসা এগুলো সম্পর্কিত আলোচনা। জিন প্রযুক্তি, এটা একটা প্রযুক্তি যেটা বিভিন্ন জিনকে কম্বিনেশন করে নতুন কিছু তৈরি করা হয় বা মডিফাইড ক্রপস, মডিফাইড অর্গানিজম তৈরি করা হয়। প্রাণ রসায়ন বা হচ্ছে বায়োকেমিস্ট্রি, জীবের প্রাণ রসায়নিক কার্যপ্রণালী, দেন হচ্ছে রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এই যে দেখো, পরিবেশ বিজ্ঞান আর বাস্তুবিদ্যা দুটো কিন্তু ভিন্ন জিনিস। এই যে বাস্তুবিদ্যাতে আমরা পড়ছিলাম কি যে হচ্ছে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, এটা কোথায়, এটা হচ্ছে বাস্তুবিদ্যাতে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। কিন্তু এই যে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে শুধুমাত্র পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, শুধুমাত্র পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, অনলি এনভায়রনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সামুদ্রিক জীববিজ্ঞান বা ম্যারিন বায়োলজি, সামুদ্রিক জীববিজ্ঞান বা কি ম্যারিন বায়োলজি, ওকে। সামুদ্রিক জীববিজ্ঞান বা হচ্ছে ম্যারিন বায়োলজি, এটা হচ্ছে সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান বা ম্যারিন বায়োলজি। বনবিজ্ঞান বা ফরেস্ট, এটা হচ্ছে বন রিলেটেড বা ফরেস্ট রিলেটেড। সোজা কথা মানে কিওয়ার্ড, এটা নাম দেখে তুমি মনে রাখবা। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এটাও একটা প্রযুক্তি টেকনোলজি। ফার্মেসি, এটা হচ্ছে বিগত সালে আসছিল, ফার্মেসি বিগত সালে আসছে। এটা কি, এটা হচ্ছে ঔষধ শিল্প প্রযুক্তি বিষয়। আর প্রশ্নটা এভাবে আসছিল যে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়, উত্তর হবে হচ্ছে ফার্মেসি। বন্য প্রাণীবিদ্যা, বনবিজ্ঞান হচ্ছে ফরেস্ট্রি আর বন্য প্রাণীবিদ্যা হচ্ছে ওয়াইল্ড লাইফ, দুইটা ভিন্ন জিনিস, একটু খেয়াল রাখিস। বায়োইনফরমেটিক্স কি, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, মানে কম্পিউটারে সংরক্ষণ করা হবে জীববিজ্ঞানের তথ্য, এটা অ্যানালাইসিস করে রেজাল্ট পাওয়া যাবে। যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয় বিজ্ঞান, এই উদাহরণটি একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো। বায়োইনফরমেটিক্স তো শেষ, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান দুইটাই শেষ। জীবের শ্রেণীবিন্যাস হয়েছে। আর এখন আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে এখন হচ্ছে আমরা আলোচনা করব। একটু দাঁড়াও, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করবো। তোমরা ওইটুকু যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই এখন নিতে পারো, সমস্যা নাই। আর সমস্যা নাই, এটার পিডিএফ আমি হচ্ছে যে আমাদের ইতে দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, ওকে, কোথায় হ্যাঁ, এই যে পেয়েছি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, তাই তো। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ থেকে একটা সৃজনশীল আসছিল গতে মেবি, এবং এখান থেকে 7টা এমসিকিউ আসছিল। তো আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা বলো তো। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা, তাই তো। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। এই 7টা ধাপকে আমরা সহজে মনে রাখতে পারি হচ্ছে একটা টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে কেপি কফ জিএস। এটাকে যদি আমরা একটু দেখাই, এই ভেঙে কেপি, এই পর্যন্ত একটা কফ, দাঁড়াও, কেপি এই পর্যন্ত একটা, কফ এই পর্যন্ত একটা, জিএস, কেপি কফ জিএস। কেতে কি আসে, কেতে আসে হচ্ছে কিংডম বা রাজ্য। পিতে আসে পিতে আসে ফাইলামের বাংলা হচ্ছে পর্ব, এটাকে বিভাগ বা ডিভিশনও বলা হয়। সিতে আসে ক্লাস মানে হচ্ছে শ্রেণী। ওতে আসে অর্ডার মানে বর্গ। এফতে আসে ফ্যামিলি মানে হচ্ছে গোত্র। জিতে আসে জেনাস মানে হচ্ছে গণ। আর এসতে হচ্ছে সবার প্রিয় স্পিসিস বা হচ্ছে প্রজাতি, তাই তো। স্পিসিস বা হচ্ছে প্রজাতি। তো আর এখানে হচ্ছে সবচেয়ে মৌলিক ধাপ বা সর্বনিম্ন ধাপ হচ্ছে এই স্পিসিস বা হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে মৌলিক ধাপ বা সর্বনিম্ন ধাপ হচ্ছে স্পিসিস, আর সর্বোচ্চ ধাপ এটা হচ্ছে সর্বোচ্চ ধাপ হচ্ছে কিংডম। সর্বোচ্চ ধাপ হচ্ছে কিংডম। তো এটাই হচ্ছে 7টা শ্রেণীবিন্যাস। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, একবার হচ্ছে তোমরা দেখতে পারো যে হচ্ছে মানুষের যে শ্রেণীবিন্যাস এখানে করছে। রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব কর্ডাটা,
শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, কারণ দুধ খাওয়ায় বাচ্চাকে। বর্গ প্রাইমেট, কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত। দৃষ্টিশক্তি বেশি উন্নত। ফ্যামিলি হোমিনিডে, কারণ শিম্পাঞ্জিদের সাথে মিল আছে। গণ হচ্ছে হোমো, দেহের অনুপাত মস্তিষ্ক বড়, 2 পায়ে হাঁটতে পারে। আচ্ছা, আর হোমোস্যাপিয়েন্স কেন হয়েছে এটা একটু দেখো, যে হোমোস্যাপিয়েন্স কেন হয়েছে। হোমোস্যাপিয়েন্স কারণ এটা হচ্ছে কি, এই যে দেখো, বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। এখন আচ্ছা ওটা শেষ, এখন হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, আমাদের নেক্সট টপিক। এটা হচ্ছে টপিক নাম্বার, লাস্ট টপিক এটা হতে পারে, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 নাম্বার টপিক, এইটা হচ্ছে 4 নাম্বার টপিক, আর এটা ছিল হ্যাঁ এটা ছিল 3 নাম্বার টপিক, এটা ফলিত জীববিজ্ঞান 2 নাম্বার টপিক, এটা হচ্ছে 1 নাম্বার টপিক যেটা আমরা করেছি অলরেডি। ওকে, তাহলে ওইখানে আচ্ছা হ্যাঁ, এখন দেখো দ্বিপদ নামকরণ পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করি। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি থেকে 7টা সিকিউ প্রশ্ন আছে গতে, এবং এমসিকিউ এ মোট 26টা এমসিকিউ আসছে, তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট অংশ আমরা বুঝতে পারলাম। তাহলে এখন এখান থেকে একটু লক্ষ্য করো যে দ্বিপদ মানে কি। দ্বিপদ মানে হচ্ছে যে দুইটি পদ, ঠিক আছে, 2টি পদ, তাহলে 2টা পদ থাকবে, আর এই প্রথম পদটা হবে গণ আর দ্বিতীয় পদটা হবে প্রজাতি। এটাই হচ্ছে দ্বিপদ নামকরণের মূল কথা। এই দ্বিপদ নামকরণ হচ্ছে কে আমাদেরকে দিছে, ক্যারোলাস লিনিয়াস। এই যে ক্যারোলাস লিনিয়াস, ইনি হচ্ছে আমাদেরকে এই দ্বিপদ নামকরণটা দিছে কত সালে, 1753 সালে, এবং তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন। তাহলে এই যে ক্যারোলাস লিনিয়াস 1753 সালে সুইডিশ একজন বিজ্ঞানী, তিনি আমাদেরকে এই নিয়মটা দিয়েছেন। কোন বইয়ে লিখছিলেন, তার স্পিসিস প্ল্যান্টারাম নামক তার একটা বই ছিল, ওই বইয়ে তিনি হচ্ছে যে এই নিয়মটা আমাদেরকে দিয়েছিলেন। এখন এটার একটা সার কথা হচ্ছে যে এটা হচ্ছে অলওয়েজ ল্যাটিন শব্দে লিখতে হবে, বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন শব্দে লিখতে হবে, কারণ এই বৈজ্ঞানিক নামটা সারা বিশ্বে একই নামে পরিচিতি পাবে। আর এখানে আরও 2টা বিষয়, যেটা এই উদ্ভিদের যে নামগুলো আছে এটা ফিক্সড করবে কি, আইসিবিএন কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে আইসিবিএন। আর প্রাণীর নাম যেগুলো আছে এগুলোকে নির্ধারণ করবে আইসিজেডএন কি, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে যে প্রাণীর ক্ষেত্রে দেখবে। এই যে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে গোল আলুর বৈজ্ঞানিক নাম কি, সোলানাম টিউবারাজাম। সোলানাম এটা হচ্ছে গণনাম, টিউবারাজাম এটা হচ্ছে কি প্রজাতিক নাম বা স্পিসিস নেম। আচ্ছা, নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা একটু দেখি। যে নামকরণ জেনারেলি বা নর্মালি, তোমার কি হবে, জেনারেলি বা নর্মালি নামকরণ করতে হবে ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে জেনারেলি নামকরণ কীভাবে করতে হবে, ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। কিন্তু এটা যখন তুমি প্রিন্ট আউট করবা বা মুদ্রণ করবা, তখন সেটা ইটালিক অক্ষরে হতে হবে। এই যে দেখো, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদাই ইটালিক অক্ষরে হইতে হবে, যখন তুমি প্রিন্ট আউট করবা। আবার যখন তুমি হাতে লিখবা, হাতে লেখার সময় এটা কি হবে, আলাদা আলাদা দাগ দিতে হবে, নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। তাহলে 3 ক্ষেত্রে 3 নিয়ম দেখলাম। একটা হচ্ছে নর্মালি যখন আমরা লিখবো তখন সেটা হচ্ছে ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতো করে লিখতে হবে, যেটা এখানে আলোচনা করছি। দেন যখন এটা আমরা কি মুদ্রণ করব, মুদ্রণের সময় এটাকে ইটালিক অক্ষরে লিখতে হবে, ইটালাইজড করে লিখতে হবে। যেমন খাতলা মানে কাতল মাছ, এটাকে কিন্তু ইটালাইজড করা। কিন্তু এটা যখন আমরা হাতে লিখবো তখন এই যে আলাদাভাবে গণনাম এবং প্রজাতিক নামের নিচে কি হবে, আমাদেরকে দাগ দিতে হবে। যেমন এই যে হাতে লেখার একটা উদাহরণ এখানে দিয়েছে, যে অরাইজা স্যাটিভা কাটলা, এটা যখন হাতে লিখবো তখন এইভাবে দাগ দিতে হবে। তো এইটা গেল। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে, বুঝছো? মানে প্রতিটা জীবের জন্য একটা নির্দিষ্ট ইউনিক নেম হতে হবে, একই নাম 2টা জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আর এইখান থেকে আসে হচ্ছে আমাদের অগ্রাধিকার নিয়ম কি বলে, যে 3-4 জন ব্যক্তির মধ্যে যে প্রথম একটা জীবের নাম দিবে ওনাকেই হচ্ছে ওই জীবের নামকারী বলা হবে, বুঝছো? এটা হচ্ছে অগ্রাধিকার আইন। মনে করো যে ব্যাং, একই সাথে ব্যাঙের নাম বিভিন্ন 3 দেশে আবিষ্কার করেছে, মানে রাখছে, বাট ফার্স্ট যে জমা দিবে ওইটাই হচ্ছে তার নামে, এটা হচ্ছে কি হবে, মানে তিনি নামকরণের অগ্রাধিকার পাবেন আর কি, সেইটা। আর হচ্ছে এই লেখার ক্ষেত্রে, ক্যাপিটালাইজ লেখার ক্ষেত্রে ওই বৈজ্ঞানিক প্রথম অংশ, তো গণনেমটা প্রথম অক্ষরটা জাস্ট বড় হবে, গণনামের প্রথম অক্ষরটা বড় হবে, আর বাদ বাকি সবগুলো ছোট হবে। আমরা একটু উদাহরণ দিই, যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স,
এন্স, হোমোস্যাপিয়েন্স, এই যে এইচটা না, এই এইচটাই হচ্ছে গণনামের প্রথম অংশ, এটা প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই যে প্রথম অংশের এইচটা শুধু বড়, আর বাদবাকি যা আছে সব হচ্ছে ছোট হাতে, বুঝছো? এইটাই বোঝানো হয়েছে। তো নামকরণ নিয়ে আশা করি আর হচ্ছে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এখন হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে তোমাদের অসুবিধা হয়, তো আজকে এই বৈজ্ঞানিক নামগুলো খুবই সংক্ষেপে শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখি কতটুকু আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখো প্রথমেই হচ্ছে ধান। সো ধানের বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে আমরা সবাই জানি, খুবই ইজি। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা। এটা তো আর হচ্ছে আলাদাভাবে কষ্ট করে মনে রাখতে হয় না। ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা। আচ্ছা, এখন হচ্ছে পাট, তাই তো? এখন পাট দেখলে কি হয়, যে পাট তোমরা দেখছো কিনা জানি না, বাট পাট হচ্ছে যখন ভেজা থাকে, যখন এটাকে শুকানো হয়, তখন হচ্ছে পাট থেকে একটা হচ্ছে দুর্গন্ধ ছড়ায়, বুঝছো? এই দুর্গন্ধ খুবই একটা বাজে দুর্গন্ধ। তখন আমরা যখন কোনো দুর্গন্ধ দেখি বা দুর্গন্ধ করতে পারি, তখন আমরা ছিছি বলি না, তো এই পাটকে আমরা বলছি ছিছি, কি দুর্গন্ধ। তো এই সি, এই যে দুইটা ওয়ার্ড, এই সি থেকে আমরা মনে রাখবো হচ্ছে একটা গণনাম, একটা প্রজাতিক নাম। আর সেইটা কি, সেটা হচ্ছে এই যে খরখরাস ক্যাপসুলারিস, সি পাট, সিতে কর্কোরাস, সিতে ক্যাপসুলারিস, এটা হচ্ছে পাটের বৈজ্ঞানিক নাম, আমরা পারলাম। দেন আমের হচ্ছে যে ইংরেজিতে আমকে কি বলে, ম্যাঙ্গোর এই যে ম্যান থেকে আসা হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, তাহলে আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠাল, এটা একটু কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে আর্টোকার্পাস হ্যাটারোফাইলাস, এটা হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। দেন আছে শাপলাকে মনে রাখবা হচ্ছে নোয়াখালীতে শাপলা বেশি, তাহলে নোয়াখালী। জাস্ট এটা মনে রাখার জন্য মনে রাখবা যে নোয়াখালীতে শাপলা বেশি, তাহলে শাপলার বৈজ্ঞানিক নাম কি, নিমফিয়া নওখালী, নোয়াখালীতে শাপলা বেশি। জবা, তোমরা এটা মনে রাখবা যেভাবে, যে মেয়েরা হচ্ছে চুলে কি করে, জবা ফুল দেয়, বুঝছো? তো জবা ফুল দেয় মানে 3টা মেয়ে জবা ফুল দিছে, মানে 3টা মেয়ের নাম, যেমন হচ্ছে হিবিস্কাস, রোজা, সাইনেন্সিস। এখানে হচ্ছে 3টা মেয়ের নাম, এটা হচ্ছে যে জবা দিয়ে মনে রাখবা, হিবিস্কাস, রোজা, সাইনেন্সিস। তাহলে সে কলেরা জীবাণু, ক থেকে মনে রাখ, এই যে দেখো নামের মধ্যেই দেওয়া আছে ভিব্রিও কলেরা, এই যে কলেরা, ঠিক আছে? ম্যালেরিয়া জীবাণু। এখন দেখো জীবাণুকে আমরা কি বলি, জীবাণু হচ্ছে যে ভাইরাস, তাই তো? তাহলে জীবাণু মানে হচ্ছে যে ভাইরাসের ভি থেকে মনে রাখবে ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভিতে ভাইরাস, ভিতে ভাইভ্যাক্স। আরশোলার আর থেকে মনে রাখবে, এটা হচ্ছে আমেরিকানা, তাহলে আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি একটু কষ্ট করে মনে রাখবে, সেটা হচ্ছে এপিস ইন্ডিকা। ইলিশ, হসিতে ইলিশ টেনুয়ালোসা ইলিশা, ইতে ইলিশা। কোনো ব্যাং দোত্রাফ্রিনাস মেলানোস্টিকটাস বা বুইফো মেলানোটিক্সটাস, এটা একটু কষ্ট করে মনে রাখবা। দোয়েল হচ্ছে কপসিকাস স্যাওলারিস, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি, দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস স্যাওলারিস। দোয়েলেরটা একটু মনে রাখবা যে কপসিকাস স্যালারিস। টাইগার, টতে টাইগ্রিস, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, বৈজ্ঞানিক নাম কি, প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হোমো স্যাপিয়েন্স, এটা তো আর আলাদাভাবে মনে রাখতে হয় না, মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো আচ্ছা 1 2 3 4 ওয়েট, ওকে। তো আমি আরেকটু রিক্যাপ করে দিই। ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা, পাট ছিছি, কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গো থেকে আসে ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফিলাস, শাপলা হচ্ছে নোয়াখালীতে বেশি পাওয়া যায়, নিমফিয়া নোয়াখালী। জবা হচ্ছে 3টা মেয়ের নাম, হিবিস্কাস, রোজা, সিনেনসিস। কলেরা জীবাণু, কতে কলেরা, আর এখানে হচ্ছে ভিব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণুতে ইংরেজি হচ্ছে ভাইরাস, ভিতে ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দেন আরশোলা হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, আর এই যে আর থেকে মনে রাখবে আরশোলা, আর থেকে আমেরিকানা। মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। ইলিশ, হসিতে ইলিশা, টেনুয়ালোসা ইলিশার বৈজ্ঞানিক নাম। কুনোব্যাং দোত্রাফিনাস মেলানোস্টিকটাস বা বিউফো মেলানোস্টিকটাস। দোয়েল কপসিকাস স্যাওলারিস। আর রয়্যাল বেঙ্গল টাইগার, টিতে টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হোমো স্যাপিয়েন্স, তো এটা তো সবাই পারো। সো এই হচ্ছে আমাদের ক্লাস। এখন আর পরে আমরা হচ্ছে এমসিকিউ আর হচ্ছে সিকিউগুলো